খতিব মুয়াজ্জিনগণ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদেরকে অবশ্যই প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের দায়িত্ব। ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে বিএনপি, বললেন তারেক রহমান। দীর্ঘ 16 বছর ইসলামপন্থীদের বঞ্চিত করা হয়েছিল, অভিযোগ জামায়াত ও এনসিপির। আমাদের ইমাম যেদিন সমাজের ইমাম হবে সেই দিন ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ। আমরা দেখেছি বিগত 16 বছরে মাদ্রাসার ছাত্রদের কিভাবে নির্যাতন করা হয়েছে, সমাজের সকল সুবিধা থেকে দূরে রাখা হয়েছে। প্রধান শিরোনাম দেখছিলেন দর্শক, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। 32 ঘন্টায় 4 ভূমিকম্পের পর আতঙ্কের নগরী ঢাকা, ক্লাস পরীক্ষা বন্ধ, হল ছাড়লেন শিক্ষার্থীরা, ভীতি কাটাতে এক গুচ্ছ পরামর্শ বিশেষজ্ঞের। কিছুই না হোক আমি সঙ্গে সঙ্গে একটা বালিশ নিয়ে মাথায় দিলাম, তাহলে আমি অন্তত কিছু পড়লেও আমার মাথাটা বেঁচে যেতে পারে। নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সেনাবাহিনী, একই দিনে জাতীয় গণভোট সফল করতে আশাবাদী কমিশন। গুমের 2 মামলায় 13 সেনার বিরুদ্ধে চার্জ গঠন ডিসেম্বরে, হাসিনা পরিবার সহ 47 জনের বিরুদ্ধে দুদকের 3 মামলার রায় 27 নভেম্বর। ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা সফরের দ্বিতীয় দিনেও ব্যস্ত সূচি, বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক দলের সাথে দফায় দফায় বৈঠক। ভেনেজুয়েলায় অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রয়টার্সকে 4 মার্কিন কর্মকর্তা, আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা। এবং মুশফিকদের 100তম টেস্ট স্মরণীয় করে মিরপুরে বাংলাদেশের দাপুটে জয়, আয়ারল্যান্ডকে 217 রানে হারিয়ে 2-0 সিরিজ জয় টাইগারদের। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স, সেই সঙ্গে আমি জান্নাতুল কলিও আছি। বিআরবি কেবল সংবাদের শিরোনাম দেখছিলেন। এবার যাচ্ছি পুরো খবরে। ক্ষমতায় গেলে দেশের সকল মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানী ভাতা দেবে বিএনপি। ঢাকায় জাতীয় খতিব সম্মেলনে এসব কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, ইমাম খতিবদের জন্য সার্ভিস রুলস প্রণয়ন করা হবে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে আগামী নির্বাচনে ইমাম খতিব এবং ওলামা মাশায়েখদের সমর্থন চান তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সকল ধর্মের অধিকার সংরক্ষণ করে ইসলামী শরিয়াকে গুরুত্ব দেয়া, রাষ্ট্রের জনকল্যাণমূলক কাজে ইমাম খতিবদের অংশগ্রহণ নিশ্চিত করা ও সকল মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য চাকরিবিধি প্রণয়ন সহ 7 দফা দাবিতে এই সম্মেলনের আয়োজন করে সম্মিলিত ইমাম খতিব পরিষদ। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওলামা মাশায়েখবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ 7 দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ইমাম খতিবদের বাইরে রেখে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় গেলে ইমাম খতিবদের রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। একই সঙ্গে ইমাম মুয়াজ্জিনদেরকে আর্থিকভাবে আরো স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরো বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি চিন্তা ভাবনা আমাদের রয়েছে। আগামী নির্বাচনে বিএনপির পাশে থাকতে ইমাম, খতিব ও আলেম ওলামাদের আহ্বান জানান তারেক রহমান। বিএনপি ইসলামের মূলনীতির বিরুদ্ধে কখনো যাবে না বলেও আশ্বস্ত করেন তিনি। দেশ এবং জনগণের স্বাধীনতা সুসংহত করার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলামা, পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা কখনো কখনো রাষ্ট্রীয় সমাজে অশান্তি ও অনৈক্য তৈরি করে। তাই এ বিষয়ে ইমাম খতিবদের সঠিক ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা
কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মাদ্রাসা শিক্ষার্থী ইমাম ও খতিবদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। বিনিময়ে তাদের সাথে ঘটেছে মামলা, গুম, খুনের মতো ঘটনা। প্রথম জাতীয় ইমাম খতিব সম্মেলনে এমন অভিযোগ করেছে জামায়াত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। ইসলামপন্থীদের ব্যবহার করলেও তাদের বিগত 16 বছর সুবিধা বঞ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকায় প্রথমবারের মতন ইমাম খতিব সম্মেলন, যেখানে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মসজিদের ইমাম ও খতিবরা। উদ্দেশ্য 7 দফা, যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মর্যাদা, নিরাপত্তা, সম্মানজনক ভাতা ও অন্য ধর্মাবলম্বীদের যথাযথ মর্যাদা। রবিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের এই অনুষ্ঠানে যোগ দেন জামায়াত ইসলামের আমির, এনসিপি আহ্বায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান সহ বিভিন্ন জাতীয় নেতারা। ফ্যাসিবাদী শাসনামলে মাদ্রাসা শিক্ষক থেকে শুরু করে ইমাম খতিব এই শ্রেণীর সবাইকে সকল নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে বলে জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা দেখেছি বিগত 16 বছরে মাদ্রাসার ছাত্রদের কিভাবে নির্যাতন করা হয়েছে, সমাজের সকল সুযোগ সুবিধা থেকে দূরে রাখা হয়েছে। শুধু তাই নয়, বিগত 16 বছর ইসলামপন্থীদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিম। আমাদের নেতারা বারবার ধোঁকা পেয়ে ধোঁকা দিয়ে আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে বারবার ওরা যে আমাদেরকে নিয়ে যে অপমান অপদস্থ করেছেন, আলেমের আমাদেরকে, ইমামদেরকে। বক্তব্যকালে জামায়াত ইসলামের আমির বলেন, সামনের দিনগুলোতে সমাজ পুনর্গঠনে ভূমিকা রাখতে হবে ইমাম ও খতিবদের। আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। আমাদের ইমাম যেদিন সমাজের ইমাম হবে, সেই দিন ইনশাআল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাআল্লাহ। ইমাম ও খতিবদের 7 দফা দাবির সাথে একমত পোষণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি তাদের সম্মানী রাষ্ট্র কোষাগার থেকেও করার দাবি জানান অনেকেই। ইমাম মুয়াজ্জিনদের বেতন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত। জাতীয় নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে বলেও জানান বক্তারা। বাংলাদেশে যাতে ফ্যাসিবাদী রাজনীতির কোনোদিন উৎপত্তি এবং উৎপাদ না হয়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। অতীতে মিত্র থাকা দুটি রাজনৈতিক দল এখন মুখোমুখি অবস্থানে। তারা এখন নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই দুই দল ভাগবাটোয়ারার ভিত্তিতে ভোট করতে চায়। রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নেই। এনসিপির নেতাকর্মীদের হুমকি ধমকিও দেওয়া হচ্ছে। আসন্ন নির্বাচন ঘিরে প্রার্থী ঠিক করায় নজর জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এ লক্ষ্যে চলছে শাপলাকলি প্রতীকে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় ও সাক্ষাৎকার। দলটি বলছে 300 আসনেই প্রার্থী দিতে চায় তারা। রবিবার রাজধানীর মিন্টো রোডে আবু সাইদ কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন এনসিপি নেতারা। বলেন, পুরানো রাজনৈতিক দলগুলোর নেতারা মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। ভোটের মাঠে এনসিপি নেতাদের বাধা পেতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। অনেক স্থানীয় পর্যায়ের নেতা কর্মী হয়তো কোনো একটা জেলায় 5 জন 10 জন দিলে এমন কিছু কার্যক্রম সাধারণ মানুষকে হয়রানি ভোগান্তি শুরু করেছে যে শত শত মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা আমাদের শাপলাকলির যে ডিজাইনটা, এটা এখনো পাইনি। ফলত আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না। সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেন, দুটি রাজনৈতিক দল ভাগ বাটোয়ারার মাধ্যমে নির্বাচন করতে চায়, যা এনসিপি মেনে নেবে না। যে দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। ফলে এনসিপি এই ধরনের নির্বাচন, এই ধরনের নির্বাচনী সমঝোতা বা বন্দোবস্তে কখনোই সায় দেবে না, বরং আমরা এর বিরুদ্ধে অবস্থান নিব। এনসিপির নীতি আদর্শের সঙ্গে কোনো দল একমত পোষণ করলে তাদের জন্য দরজা খোলা, জানান দলটি প্রধান নাহিদ ইসলাম। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 2 দিনের দফায় দফায় ভূমিকম্পের পর ভয় কাটছে না রাজধানীবাসীর। কারণ বারবার কেঁপে ওঠা মাটি তাদের মনে করিয়ে দিয়েছে কতটা ঝুঁকির মধ্যে দাঁড়িয়ে আছে রাজধানী ঢাকা। আর এমন বাস্তবতায় শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক নিরাপত্তার কথা ভেবে 15 দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে
বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বার্ষিক পরীক্ষার কারণে বেশিরভাগ স্কুল খোলা রয়েছে। ৩২ ঘন্টায় 4 বার ভূমিকম্প, আতঙ্ক ছড়িয়েছে সারা দেশে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি অনুভব করেছেন অন্তত 1 কোটি মানুষ। আরও 7 কোটি মানুষ টের পেয়েছেন মৃদু কম্পন। প্রকৃতির বৈরী আচরণ মানুষকে কতটা অসহায় করে তোলে তার ছোট্ট একটা উদাহরণ দেখা গেছে রাজধানী ঢাকায়। আজকে 2-3 দিন ধরে হচ্ছে, এটা আসলে খুবই ভয়ের মধ্যেই আছে আমরা। আল্লাহ ভরসা, আল্লাহ যা করে আর কি। আমাদের যে সিমটমগুলো দেখা দিচ্ছে বা আমাদের আভাস যেগুলো দিচ্ছে, পূর্বাভাস দিচ্ছে, আমাদের সামনে এটা নিয়ে সতর্কতা অবস্থান অবশ্যই অবলম্বন করা লাগবে। ঢাকা শহরে পোর্ট্রেট করা বলতে আপনারা দেখেন আমাদের এখানে কিন্তু বিল্ডিংটা অনেক বেশি, সো ফাঁকা এরিয়া কিন্তু নাই, সবাই কিন্তু মানুষ আতঙ্কে থাকতেছে। আতঙ্ক ছড়িয়ে পড়ায় বন্ধ ঘোষণা হয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। হল ছেড়ে বাড়ির পথে ছুটেছেন শিক্ষার্থীরা। অনেকে আতঙ্কে ট্রমাটাইজড আছে, অনেকে পরপর ভূমিকম্প হওয়াতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ব্যথা পেয়েছে। রুমমেটের সবাই চলে গিয়েছে, এখন আমি আর লাস্ট যে আছে ওর বাসা হচ্ছে কুড়িগ্রাম, ও রাত 8টায় ট্রেন, ও এখন লাস্ট যাবে। সিঁড়িতে নামতে গিয়ে অনেকে আবার ইনজুর্ডও হয়েছে, আতঙ্কের কারণে এরকম হচ্ছে আর কি। হলগুলোর অবস্থা খুবই সিরিয়াস, স্টুডেন্টরা প্যানিকড। তো ওই সিচুয়েশনে আমার মনে হয় বন্ধ করে দেওয়াটা যৌক্তিক হতে পারে। বিল্ডিংগুলো কতটুকু টেকসই অবস্থায় আছে এটা যাচাই করে তারপরে স্টুডেন্টদেরকে অ্যালাউ করা আমি মনে করি। বিশেষ করে যারা উত্তরবঙ্গের ওই রংপুর বা পঞ্চগড়ের ওই দিকে থাকে তাদের টিকিট কাটা সমস্যা হয়ে যাচ্ছে। 15 দিনের ছুটিতে আবাসিক হলগুলোতে ঝুঁকির পরিমাণ নির্ণয় করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে জরাজীর্ণ কক্ষগুলো মেরামতের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। প্রকৌশলী এবং প্রকৌশল সংস্থা তাদের সমন্বয়ে আমরা টিম গঠন করছি এবং এই টিমগুলো প্রত্যেকটি হলে প্রত্যেকটি রুম ইন্সপেকশন করবেন এবং দেখবেন যে সেখানে ক্ষতির পরিমাণ কি। তাদের পরামর্শ হলো যে কমপক্ষে 4 সপ্তাহ সময় লাগবে যদি আমরা প্রতিটা রুম, প্রতিটা স্তর আমরা ওনারা পুঙ্খানুপুঙ্খ দেখে ঠিক করবেন যে ক্ষয়ক্ষতি কি হয়েছে, কি রিপেয়ার করা যায়। শিক্ষার্থীদের নিরাপদ রাখতে বেশ কিছু স্কুল কলেজ বন্ধ থাকলেও বার্ষিক পরীক্ষার কারণে অনেক স্কুল কর্তৃপক্ষই শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে বাধ্য হয়েছে। এই পর্যন্ত 2টা পরীক্ষা হয়েছে, আরো 10-11টা বাকি আছে। স্কুলটা বন্ধ হওয়ার কথা ছিল, সব জায়গায় স্কুল বন্ধ হয়েছে, এখন আমাদের দেওয়া হয়নি, পরীক্ষার জন্য আসছি। তাদের মধ্যে একটু অ্যাংজাইটি আছে, কিন্তু পরীক্ষার কারণে তারা সবাই উপস্থিত হয়েছে। গবেষণা বলছে বড় কোনো ভূমিকম্পে যদি রাজধানীর মাত্র 1% বহুতল ভবন ধসে পড়ে তাহলে হতাহতের আশঙ্কা আছে অন্তত 3 লাখ মানুষের। এমন পরিসংখ্যান জানার পর অজানা ভয় নয়, যেন সুনির্দিষ্ট এক বিপর্যয়ের আশঙ্কা পিছু নিয়েছে মহানগরীর মানুষদের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। শুক্র শনিবার দুদিনে দুদেশের বিভিন্ন স্থানে পরপর কয়েকটি ভূমিকম্পে দুলছে ভবন, রাস্তাঘাট আর জনজীবন। এতে ভবনের ফাটল ও আহত, একই সাথে আতঙ্কিত মানুষের ছুটোছুটি সব মিলিয়ে পরিস্থিতি ছিল বেশ উদ্বেগজনক। আর এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সবচেয়ে জরুরি হলো সঠিক সময়ে সঠিক করণীয় জানা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। প্রায় 32 ঘন্টায় দেশে 4 বার ভূমিকম্প। শুক্র ও শনিবার পরপর 2 দিন ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। এতে মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক আর জরুরি নিরাপত্তা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনাও। ভূমিকম্প শুরু হলে প্রথমেই আতঙ্ক নয়, সতর্কতা জরুরি। ঘরের ভেতরে থাকলে মজবুত টেবিলের নিচে, বিন বা পিলারের পাশে আশ্রয় নিতে হবে। মাথায় বালিশ দিয়ে মাথা নিরাপদ রাখা জরুরি। জানালা, বারান্দা বা লিফট এড়িয়ে ব্যবহার করতে হবে সিঁড়ি। বৈদ্যুতিক সুইচ, গ্যাস লাইন বন্ধ করে দেয়া জরুরি। আর ঝুলন্ত বা ভারী জিনিসের নিচে না দাঁড়ানোই ভালো। গাড়ির ভেতরে থাকলে গাড়ি থামিয়ে সেখানে নিরাপদে অবস্থান করা উচিত। বিশেষজ্ঞরা আরো বলছেন 3 তলা পর্যন্ত বাসা হলে নিচে নামা যেতে পারে, তবে এর উপরে হলে ছাদে আশ্রয় নেওয়া উচিত। নিচতলা বা এমন স্থান থেকে নিচে নামার পর 2 থেকে 3 ঘন্টা বাইরে আশ্রয় থাকতে হবে আফটার শকের জন্য। বাইরে থাকলে খোলা জায়গায় যেতে হবে। বৈদ্যুতিক খুঁটি, সেতু বা গাছের কাছ থেকে দূরে থাকাই ভালো।
তিনতলার উপরে বা তিনতলা থেকে উপরের দিকে আমরা বলি যে কেউ যেন নেমে দোয়াবার চেষ্টা না করে। বিম এবং কলামের জয়েন্ট, যেটা কর্নার, যে কোনো কর্নারে আমরা যদি নিজেদেরকে আশ্রয় নিই। তবে বাসা, শিল্প কারখানা ও অফিসে আলাদা আলাদাভাবে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। ভূমিকম্প থেমে যাওয়ার পরও সতর্কতা বজায় রাখা জরুরি। ভবন ক্ষতিগ্রস্ত হলে পেশাদারদের মাধ্যমে পরীক্ষা করে তবেই ভেতরে প্রবেশ করতে হবে। টপ ফ্লোরে থাকলে তারা ছাদে উঠে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্যোগের আগেই যদি প্রস্তুতি থাকে তবে ঝুঁকি কমে যায় অর্ধেক। বাড়ির ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করা ও পরিবারের সবাইকে নিরাপদ খোলা জায়গাগুলোর অবস্থান শিখিয়ে রাখার পরামর্শ তাদের। হিস্ট্রিক্যালি এই জায়গাতে 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক 6টা হয়েছে এবং সেগুলো সময় পার হয়ে গেছে হওয়ার। তা সামনে আমাদের এটা ছাড়া তো আর কিছু দিক নেই এবং আমরা মানুষকে কেন সাবধান করবো? যদি একটা বড় হয়ে যায়, আমি কে দায় নেবে? শুকনা খাবার, পানি, টর্চ লাইট, ঔষধ ও জরুরি ব্যাগ প্রস্তুত রাখতে হবে। আর প্রয়োজনে দ্রুত যোগাযোগের জন্য সংরক্ষণ করে রাখুন 999 ফায়ার সার্ভিস 02 বা 16163 নম্বর। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প থামানো না গেলেও সঠিক প্রস্তুতি ও করণীয় মানলে কমানো যায় ক্ষয়ক্ষতি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জের চনপাড়া একসময় ছিল মাদক আর অপরাধের স্বর্গরাজ্য। সেই চনপাড়া এখন বদলে যাচ্ছে, ধীরে ধীরে বইছে শান্তির সুবাতাস। চনপাড়ার মানুষও চাইছে মাদকের অপবাদ থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে। চনপাড়ায় দিন বদলের বার্তা দিচ্ছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে এক সমাবেশে শুধু প্রতিশ্রুতি নয়, বরং জনমানুষের নির্ভরযোগ্য প্রতিনিধি হিসেবে পরিবর্তনের সাহসী বার্তা দেন মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। তিনদিকে নদী এবং একদিকে খাল বেষ্টিত প্রায় দ্বীপের মতো এলাকাটির নাম চনপাড়া। ঢাকার অদূরে এই জনপদ ছিল অপরাধের সদর দপ্তর। মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল এবং অবৈধ অস্ত্র এখানে কেনাবেচা হতো প্রকাশ্যে। এই চনপাড়ার নিয়ন্ত্রণ নিয়ে হরহামেশাই হয়েছে অস্ত্রের মহড়া। 5 আগস্টের পর অপরাধের অভয়ারণ্য চনপাড়া এলাকার মানুষ ঘুরে দাঁড়াতে চায়। তারা বলছেন, আগের তুলনায় চনপাড়ার পরিস্থিতি এখন অনেকটা শান্ত, কমেছে অপরাধীদের দাপট। সেই চনপাড়ার স্থানীয়দের ভাগ্য বদলের আশার আলো হয়ে সামনে এসেছেন নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। চনপাড়ার কোন মানুষকে কোন পলিটিশিয়ান কখনো তারা আপন করে আপনাদেরকে দেয় না। এই এতদিন পরে আমি সাহস করে আপনাদেরকে, আপনাদের দুঃখ বুঝে আপনাদের মাঝখানে এসেছি। দীপু ভূঁইয়া আরো জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফায় নারীদের প্রতিষ্ঠিত করতে দিয়েছে সর্বোচ্চ গুরুত্ব। এছাড়াও চনপাড়াবাসীর যে কোনো সংকটে পাশে থাকার কথাও জানান তিনি। মা ও বোনরা বাসায় বসে থাকলেও তাদের যাতে খাত খরচের জন্য যাতে টাকা পায়, এই ব্যবস্থাটা করা আছে। ওইখানে আছে, আপনি যদি বাসায় থাকেন, আপনি যদি আপনার সংসারও চালান, তাহলে আপনারা বাসায় বসেও অ্যাটলিস্ট 10,000 টাকা করেও পাবেন। পুলিশ বলছে, গণঅভ্যুত্থানের পর চনপাড়ার পরিস্থিতির অনেক পরিবর্তন এসেছে। আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে চনপাড়ার বিভিন্ন জায়গায়। এলাকাবাসীর দাবি, সকল নাগরিক সুবিধা নিশ্চিত ও বসবাসযোগ্য হোক চনপাড়া পুনর্বাসন কেন্দ্র। মাদক ও অপরাধ নয়, সবার উপার্জনের পথ হোক স্বচ্ছ ও স্বাভাবিক। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সুষ্ঠু নির্বাচন করতে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ এবং বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনা সদরে নির্মিত সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে রোববার ঢাকা সেনানিবাসে দেয়া হলো সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন সেনাপ্রধান। এর মধ্যে 2024-25 ও 2025-26 অর্থ বছরে নানা অবদানের জন্য 9 জনকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা সুন্দর একটা নির্বাচন করতে পারি। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 3 জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক সহ মোট 64 সেনা সদস্যকে পদক দেওয়া হয়। প্রাক্তন সেনাবাহিনী প্রধান মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনে প্রস্তুতি ইসি। যদিও কমিশনের জন্য এটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছে কমনওয়েলথ, জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। জানান 56 দেশ থেকে সহযোগিতার আশ্বাস পেয়েছে ইসি। সকালে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব। তিনি জানান কমিশন এসব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে বলে আশাবাদী সংস্থাটি। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জরুরি বলেও মন্তব্য করেন সংস্থাটির প্রতিনিধি। রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু ওনারা আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে 56টা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্য প্রস্তুত আছেন। বাংলাদেশ সফরে দ্বিতীয় দিনে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে রাজধানীর এক হোটেলে দুই নেতার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ করেন এবং এ সময় বিনিয়োগ সহ অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। পরে দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী। প্রায় 20 মিনিটের আলোচনায় উঠে আসে বাংলাদেশ ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্ক সহ নানান বিষয়। পরে সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে জামায়াতের আমিরের সাথে সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী। 3 দিনের সফর শেষে সোমবার সকালে ঢাকা ত্যাগ করবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। আওয়ামী লীগের শাসনামলে গুমের 2 মামলায় মানবতাবিরোধী অপরাধে 13 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ডিসেম্বর এবং 7 ডিসেম্বর। পরবর্তী শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার সুযোগ চেয়ে আবেদন করেছেন তাদের আইনজীবী। রবিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় 13 সেনা কর্মকর্তাকে। মানবতাবিরোধী অপরাধের আলাদা 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গত 8 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানা জারি হওয়া আসামিদের মধ্যে আরও আছেন শেখ হাসিনার তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক। এবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আদালত। দুর্নীতি দমন কমিশনের মামলায় আগামী 27 নভেম্বর রায় ঘোষণা করবেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালত। এদিকে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওবায়দুল কাদেরের কথিত পালক পুত্র আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।
দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে রাজুকের ৬০ কাঠা প্লট বরাদ্দ নেন পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা। গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন হলে চলতি বছরের শুরুতে তাদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। আর আগামী ২৭ নভেম্বর তাদের ৩ মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালকপুত্র আসাদুজ্জামান হিরু ও তার স্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে এভিডেন্স প্রাপ্তি সাপেক্ষে অনুসন্ধানী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে দুর্নীতির মামলার আসামি সাবেক আইজিপি নূর মোহাম্মদ এবং তার স্ত্রীর নামে থাকা দেশের বিভিন্ন প্রান্তের সম্পদ জব্দ করতে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। নূর মোহাম্মদ এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের হয়েছিল। মূলত তার সম্পদ যেগুলো জব্দ হয়েছে সেই অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিস সহ যেখানে যেখানে সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে সেইগুলোতে জব্দের পত্র প্রেরণ করেছেন। এছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের অবৈধ সম্পদের খোঁজে তার 2 বোন সহ ভগ্নিপতির সম্পদের হিসেব চেয়ে নোটিশ জারি করেছে সংস্থাটি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। রবিবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে শুক্রবার ২১ নভেম্বর আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। দু ২৫-২৬ কর বছরে ব্যক্তির শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় 1 মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ২০২৫-২৬ কর বছরের ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় 1 মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে। একই সঙ্গে এই রিটার্ন সিস্টেমের নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের অসমর্থন হলে ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করা যাবে মর্মে আরও একটি আদেশ জারি করা হয়েছে। শিগগিরই ভেনেজুয়েলায় অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সে এমন কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক 4 মার্কিন কর্মকর্তা। এরপর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে চলছে নানা আলোচনা এবং সমালোচনা। এর মধ্যে ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিল করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। এবারে খেলার খবর। মিরপুর টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। আর হোয়াইট ওয়াশের লজ্জায় পড়ল আইরিশরা। আগের দিনের করা 6 উইকেটে ১৭৬ রানে পঞ্চম দিন শুরু করে আয়ারল্যান্ড। অল আউট হয় ২৯১ রানে। মুশফিকুর রহিম গড়েন ১০০তম ম্যাচে সেঞ্চুরির রেকর্ড। আর ২৫০ উইকেট নিয়ে টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এখন তাইজুল। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।